এখন এই যে লেখাটা লিখছি আমরা কোন সেলে, A1 সেলে। এটা ওভাররাইট হয়ে B1 C1 D1 এ চলে গেছে, তাই না? এখন এটা আমরা চাইলে কিভাবে বড় করতে পারি? A এবং B এর মাঝখানে যে কি আছে, এই কলামের যে সীমানাটা, এই কলামের সীমানাটার এখানে মাউস পয়েন্টার নিয়ে গেলাম, মাউস পয়েন্টার চেঞ্জ হয়ে গেলে এখন ক্লিক করে ধরে টান দিতে পারি, এখানে টান দিয়ে এটা এক্সেলের মধ্যে নিয়ে আসতে পারি। অথবা আমরা এটা এখানে ডাবল ক্লিক করলেও ও নির্দিষ্ট একটা দূরত্ব নিয়ে মানে ওয়াইড দিয়ে নিবে এবং নিতে পারি। কিন্তু এভাবে নিলে আমাদের এই এস কলামটার ওয়াইড অনেক বড় হয়ে গেল, তাই না? তো আমরা যে টেবিলটা তৈরি করতে চাচ্ছি সেই টেবিলের এই A1 সেলটা কিন্তু একদম চিকন, এত মোটা ছিল না, তাই না? তো এক্ষেত্রে আমরা তখন কি করব, এটাকে আগের অবস্থায় রেখে আমরা যতগুলো সেলের উপর ওভাররাইট হয়েছে ওইগুলো সেল কয়েকটা আমরা কি করব, সিলেক্ট করে নিব। ঠিক আছে? সবাইকে দেখতেছেন, আমার কথা শুনতেছেন, বুঝতেছেন? কি সবগুলোকে সিলেক্ট করে মার্জ অ্যান্ড সেন্টার করে দিলাম, তাহলে সবগুলো সেল মার্জ হয়ে একটা সেল হয়ে গেল, তাই না? যেটা আমরা ওয়ার্ডে টেবিলকে মার্জ করতাম, মনে আছে? আচ্ছা, ঠিক এটাকেও আমরা এই নিচেরটাকেও আলাদা করে ধরে মার্জ সেল করে দিলাম। ওকে, এখন আমাদের এইখানে কি কি আছে এগুলো আমরা দিই। শেপ, ইনগ্রিডিয়েন্ট, কোয়ান্টিটি, ইউনিট, এগুলো আমরা লিখব। শেপ, তারপরে ট্যাব দিয়ে পরের ঘরে যাব। আচ্ছা, এর জন্য কি লাগছে? শেপ বানান কেন হবে না? ইনগ্রেডিয়েন্ট সম্ভবত এটা ইনগ্রেডিয়েন্ট। আচ্ছা, কোয়ান্টিটি, ইউনিটি, ইনগ্রেডিয়েন্ট, এখানে ই হবে QUANTITY। আপনি সমস্যা না, আমি ওইটুকু পুরোটা লিখে দিলাম, ওরা সংক্ষেপে লিখছে, আমি পুরোটা লিখলাম। এরপরে ইউনিট, এরপরে আছে কি ডেট, তাই না? সরি, কি নিডেড বাই। আচ্ছা, নিডেড বাই লিখছে। তারপরে সাপ্লায়ার ফোন, সাপ্লায়ার ডেলিভারি, এনে লেখা আছে কি নিডেড বাই, NEEDED, নিডেড বাই। এরপর আছে সাপ্লায়ার, SUPLYWER, না হয় নাই, সাপ্লায়ার বানানো হয় নাই, SUPPLIER, সাপ্লায়ার ফোন। তো আমরা এখানে সাপ্লায়ার পুরো লেখাটা নিয়ে গেলাম, কিভাবে নিব? অটোফিল করে। দেখেন, এই লেখাটা আমি এখানে অটোফিল করে নিব। এই যে মাউস পয়েন্টারটা, এখানে যে পয়েন্টটা আছে, পয়েন্টের এখানে মাউস নিয়ে গিয়ে এদিকে টান দিলাম, টান দিলে এই লেখাটা এখানে চলে গেল, বুঝতে পারছেন? কপি হয়ে গেল। এখন আগে গত ক্লাস নিয়েছিলাম নিচের দিকে, তাই না? এবার নিলাম ডান দিকে, সাপ্লায়ার ফোন, ফোন। এরপর ট্যাব দিয়ে পরের ইয়াতে গেলাম, এরপরে লেখা আছে সাপ্লায়ার ডেলিভারি ডে। তো এখানে আমরা এটাকে কপি করে নিতে পারি এখন, তাই না? এখান থেকে এটাকে কপি করে এইখানে বসাই দিলাম। হ্যাঁ, কেন হবে না? সাপ্লায়ার ডেলিভারি DELE, ডেলিভারি বানান কি? LIVE, ডেলিভারি ডে, তাই না? আচ্ছা, এখন এগুলো যদি ওভাররাইট হয়ে গেছে তাহলে আমরা এগুলোকে এখানে ডাবল ক্লিক করে এটাকে ঠিক করে নেব। শেষ। এখন এইখানে শেপদের নাম আছে, তাই না? 1 নম্বর শেপ বেনজির, তারপরে 2 নম্বর শেপ সাদিয়া, 3 নম্বর শেপ নাহিদ, 4 নম্বর শেপ মহিম, 5 নম্বর শেপ কে তানিয়া। এরপরে আপনার নাম কি জানো? হ্যাঁ, ফারজানা। এরপরে নূর। ওকে, দিলাম। হ্যাঁ,
না না আলাদা আলাদা। এরপরে ইনগ্রিডিয়েন্ট এখানে কে কে নিবে কি পটেটো তাই না, পটাটোস পটেটোস টমেটোস পটাটোস চিজ আচ্ছা চিজ বার্গার তাই না, এরপরে পিআই আচ্ছা যা দাম আচ্ছা সমস্যা নাই এটা দিলাম আর কি, পিৎজা তারপরে কি হ্যাঁ কি এরকম করে কি দেয় না, সমস্যা নাই দিলাম হয়ে গেল এত কিছু হ্যাঁ একটা দেন রে ভাই সমস্যা নাই, এটা একটা আপনি আমার ইচ্ছা মতো আমাদের মতো একটা জাস্ট তৈরি করলাম শেখার জন্য। আপনি যখন মেইন তালিকা করতে যাবেন তখন তো আপনি জানেন আপনাকে কি দিতে হবে তাই না, আপনি ওটা দিয়ে মেইন তালিকা করে নেবেন। তারপরে কি স্যান্ডউইচ স্যান্ডউইচ বানান কি জানি না, স্যান্ডউইচ নাম পাই না, হ্যাঁ ফ্রাই দেখি CHECKEN চিকেন চিকেন ফ্রাই বানান আছে। এরপরে কি ফুচকা ওকে। এরপরে পটেটো হলো কি 10 কেজি তাই না, 40 কেজি দিতে পারেন। চিজ হলো কত হ্যাঁ 50 কোশ্চেন হ্যাঁ বলেন। স্যার আমরা তো গুণ করার সময় স্টার চিহ্ন দিলাম তাই না, এখন ধরেন যে আপনার যে পেন্সিলগুলোতে দেওয়া লাগে না যে 1 ইনটু 2 এরকম তো দেওয়া লাগে, তো ওখানে তখন ইনটু চিহ্নটা কই থেকে পাবো, কোথায় ইনটু চিহ্ন ইনটু দেখো এখানে আছে দশমিক দরকার আপনার এটা বলতেছেন কম্পিউটারের কিবোর্ডের দিকে এম আর এসে প্রশ্নবিদের চিহ্নর মাঝখানে দুইটা আছে লেস দ্যান গ্রেটার দ্যান দেখো দিকে আছে হ্যাঁ ওইগুলো না ও অন্যটা বলছে অন্যটা আমি তো ইনটু কথা বলতেছি, গুণ মানে গুণ চিহ্ন গুণ নয় যে স্টার বোঝাই তো ঠিক আছে কিন্তু রেজিস্টার। এরপরে ইউনিট কি লিখছে ওরা এটা তো বুঝিনি, ব্যাক স্লাইস গেল যাই ইউনিট মিনিট লিখলাম না। তো এরপরে এখানে কিছু ডেট দিতে পারেন আপনি, এই হলো ডেট দিলাম একটা, তো এই ডেটগুলো আমি এখানে এভাবে বসাই দিলাম হ্যাঁ। তো এরপরে সাপ্লায়ারের নাম দিতে পারেন কিছু, কারোর নাম যদি থাকে এখানে দিলেন, দেওয়ার পরেই করলো। এখন এইখানে কি করছে সাজাইছে কি সুন্দর করে তাই না, এটা তো আমরা সাজাই দিলাম, এইটা একটু সুন্দর করে সাজাইছে, এইখানে ভিতরে কি কালার টালার দিছে, এগুলো আমরা কিভাবে করব। তো এর জন্য আমাদের কি করতে হবে, এই শেপটাকে পুরোটাকে এইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এইখান থেকে কালার দিয়ে দিলাম, এখানে এই কালার দিলাম। এরপরে এটার লেখাগুলো সাদা করে দিলাম, না বোঝা যায় না কালোই থাকবে নাকি, হ্যাঁ আচ্ছা আমি করছি এরকম করে এভাবে দিতাম। এরপরে এই ঘরগুলোকে কালার করে দিছে না, এই ঘরগুলোকে কিভাবে কালার করে দিছে, এই যে এখান থেকে কালার করে দিছে। আর এই ঘরগুলোকে কি কালার করে দিছে, হ্যাঁ এই ঘরগুলোকে কালার করে দিছে, কিন্তু এখানে আমি কালার করার কারণে কি হয়ে গেছে এই দাগগুলো দেখা যাচ্ছে তাই না। তো এগুলো হলো বর্ডার, এটা তো মনে করেন যে গ্রিড লাইন, এটা নর্মাল দেখা যাবে, এটা চালিয়েও থাকবে, কিন্তু আমাকে আসলে বর্ডার যখন দেবো তখন এগুলো দেখাবে। নর্মালি আমি প্রিন্ট করলে এগুলো কিন্তু আসবে না, যখন আমি প্রিন্ট করবো তখন কিন্তু এগুলো কোনো দাগ আসবে না, দেখতে পাচ্ছেন। কিন্তু এখানে আমাকে বর্ডার দিতে হবে, বর্ডার কোথায়, ওই যে এটা সিলেক্ট করে কোথায় এই যে বর্ডার, এখানে গিয়ে অল বর্ডার দিলাম, দেখেন এখন কিন্তু সব এটার মতো লাগতেছে না, কি করলাম সেম ইনসাইডে যে বর্ডার এই যে সব সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এই যে বর্ডার ফন্ট এখানে যে বর্ডার এখানে অল বর্ডার দিলাম, চলে আসলো সবগুলো বর্ডার দিয়ে দিলাম। ওকে, এইভাবে আমাদের কাজ করতে হবে। ওকে, বেঞ্চের নাম দেখবো আমার ইচ্ছা ছিল আচ্ছা।
এখানে আর একটা জিনিস করতে পারি আমরা, এটাকে একটা টেবিল আকারের মধ্যে পূরণ করতে পারি। দেখেন এখানে এই যে ফরম্যাট অ্যাজ এ টেবিল, হ্যাঁ এখানে যান, এখান থেকে আমরা যদি এই টেবিলগুলো নিতে পারি, ক্লিক করলাম, ক্লিক করে ওকে দিলে এখন দেখেন ওই টেবিল হিসাবে বিহেভ করবে, এক সুন্দর করে কালার চলে আসছে। এখন এই টেবিলটার এইখান থেকে আমরা টেবিল ডিজাইন, এখান থেকে বিভিন্ন টেবিল ডিজাইনের এই ফাংশনগুলোর মাধ্যমে হেডারও যদি না চাই, হেডারও দেখেন এখানে কিন্তু হেডারও নাই, আবার হেডারও দিলাম, যে হেডারও চলে আসলো। এরপরে কি টোটাল রো, সবগুলোর টোটাল কয়টা রো, তার মানে টোটাল শব্দটা নিচে আমরা টোটাল লিখি না, এগুলো যোগ করলে কতগুলো হবে, সেই টোটাল রো, এটা হলো টোটাল রো। এই যে টোটাল চলে আসলো, অর্থাৎ এখানে যোগ করার পর আমার তো দরকার হয়, এগুলো এখান থেকে চলে আসে। এরপরে ফার্স্ট কলাম আমার কোনটা, এটা হলো ফার্স্ট কলাম, এখানে ফার্স্ট কলাম দেখেন ক্লিক করলাম, দেখেন ফার্স্ট কলাম একটু অন্যরকম হয়ে গেল, আবার ফার্স্ট কলাম এখান থেকে তুলে দিলাম, এটা অন্যরকম হয়ে গেল। লাস্ট কলাম আমার কোনটা, লাস্ট কলাম হলো এটা। এই কলামে কিছু নাই দেখে এখনো নাম ইয়াগুলো দেখাচ্ছে না, বা এইটা আমাদের ইয়াতে চলে গেছে, পেজের বাইরে চলে গেছে। যে ইয়া দিয়েছিলাম তো একটু আগে, এটাকে কি বলে, ভিউ, যে এটা ঠিক করে নিই আগে, নর্মাল। এইখানে একটা পেজের মাপ দেওয়া হয়েছিল, এই জন্য এরকম হয়েছে। আচ্ছা, তো এগুলো হলো বেসিক ফরম্যাটিং, এগুলো আমরা এভাবে করতে পারি। আমরা নেক্সট ক্লাসে এই ক্লাসে যাব। আচ্ছা, এখন আমরা কিছু কি ইয়া করব, কি বলে এটাকে, যোগ বিয়োগের একটা ইয়া করি। নর্মাল আমরা গত ক্লাসে যোগ বিয়োগ করলাম কিভাবে, প্লাস মাইনাস দিয়ে, তাই না? কিন্তু আজকে আমরা একটু অন্যরকম ভাবে যোগ বিয়োগ করি। দেখেন যোগ আমরা কিছু ফাংশনের সাথে পরিচিত হবো আজকে, ঠিক আছে? ফাংশনের সাথে পরিচিত হবো আজকে। হ্যাঁ, বাড়ি করতেছি, দাঁড়া। এই যে বেসিক ফাংশন, ওকে। বেসিক ফাংশন এখানে কি আছে, সাম, এভারেজ, কাউন্ট, ম্যাক্স, মিনিমাম। তো সাম মানে কি, কেন পড়া জানেন না? পড়াশোনা কি পড়াশোনা করেন নাই কখনো? ইংলিশ মিডিয়ামে কে কে পড়ে এখানে? হ্যাঁ, এখানে তো এটা সবাই জানি, সাম মানে যোগ করা, ওকে। এভারেজ মানে কি, এভারেজ মানে গড়। কাউন্ট মানে কাউন্ট করা বা গণনা করা, এরকম একটা কিছু। ম্যাক্স মানে সর্বোচ্চ, মিনিমাম হলো সর্বনিম্ন। তো এইখানে দেখেন একটা ইয়া দেওয়া আছে, একটা টেবিল দেওয়া আছে, একটা ডাটা দেওয়া আছে। এই ডাটার মধ্যে বলতেছে যে এইখানে যে এক একজন, রিয়াজ পাটোয়ারি এত টাকা সেল করছে, বাসুদেব এত টাকা সেল করছে, রবির এত টাকা সেল করছে। তো এই সেলগুলো যোগ করতে হবে, বলতেছে সেলগুলোর মধ্যে যোগ করো, এই সাম করতে বলতেছে। এখন আমি যদি এখানে সমান সমান দিয়ে এইটা যোগ, এইটা যোগ, এইটা এভাবে দিতে পারি, হ্যাঁ, দিলেও কিন্তু যোগ হবে, কিন্তু এভাবে দিতে গেলে অনেক সময় লাগবে, তাই না? তো আমরা যদি এগুলো করতে যাই, দেখেন এই কটা যোগ করে ইন্টার দিলাম, এই যেখানে যোগফল পেয়ে গেলাম, কিন্তু এভাবে যোগ করতে গেলে কিন্তু অনেক সময় লাগবে, তাই তো? তো আমরা এখানে একটা ফাংশন ইউজ করব। এই ফাংশনটা কীভাবে ইউজ করবো, প্রথমে সমান সমান দেবো। তো আমরা গত ক্লাসে বলছিলাম যে কোনো ফাংশন এবং যে কোনো ফর্মুলা লিখতে হলে আমাকে কী করতে হবে, সমান সমান দিতে হবে। তো সমান সমান না দিলে কিন্তু ফাংশন কাজ করবে না। তো সমান সমান দেবো, এরপরে সাম লিখবো, SUM। দেখেন সাম লেখার সাথে সাথে এখানে কিছু সাম চলে আসছে, দেখছেন সাম লেখাটা। এখন আমরা এখানে ডাবল ক্লিক করতে পারি, এখানে ডাবল ক্লিক করলে সাম লেখাটা সুন্দর করে এখানে বসে গেল, দেখছেন? সাম সাথে ব্র্যাকেট সহ বসে গেল। অথবা আমরা এই সাম পর্যন্ত লিখে ট্যাব, কিবোর্ডের ট্যাব বাটন ক্লিক করলে সামটা সুন্দর করে বসে গেল, ওকে, দেখতে পাচ্ছেন? দিতে পারি। তো সাম লিখতে হলে পুরোটা লিখতে হবে আমাকে, সমান সমান দিয়ে সাম। আর আপনি যদি হাতেও লিখতে চান তাহলে আপনাকে
কি করতে হবে, সমান সমান SUM সাম, এরপরে ব্র্যাকেট দিতে হবে, এটা এইভাবে দিতে হবে। ওকে, এই পর্যন্ত না লিখলে কিন্তু পূরণ হবে না, পুরো ফাংশনটা কিন্তু সে কি হবে না, অ্যাকুরেট হবে না, বুঝতে পারছেন? এরপরে দেখেন সাম লেখার সাথে সাথে নিচে একটা পপ আপ নোটিফিকেশন আসছে, দেখছেন নোটিফিকেশন পপ আপ। সামের পরে বলতেছে নাম্বার 1 নাম্বার 2, বলতেছে নাম্বার 1 নাম্বার 2 দিয়ে দিতে। তো আমার নাম্বার 1 নাম্বার 2 আমি যেখানে এগুলো হলো নাম্বার, তাই না? এইগুলোকে সিলেক্ট করে দিয়ে দেবো, যেভাবে প্রথম লাইনটা ক্লিক করে ধরে নিচেরগুলো এভাবে টান দিয়ে দিব, দেখতে পাচ্ছেন? টান দিয়ে দিলাম। এখানে কি আসছে, B3 টু B12, অর্থাৎ B থেকে B12 পর্যন্ত সে যোগ করবে, বোঝা গেছে? B3 থেকে B12 পর্যন্ত সে যতগুলো সেল আছে এখানে সবগুলো সে যোগ করবে। এরপরে কাজ শেষ, এই যে ব্র্যাকেট ক্লোজ করতে হবে, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব। দেখেন আমি সবগুলোর যোগফল কিন্তু এখানে পেয়ে গেলাম, বুঝতে পারছেন? সাম করতে পারবেন না এখন তাহলে? শিওর বেনজির? দেখেন এটা যে 1713 টাকা, এটা সাম কিন্তু আমি যে এখানে এটা সবগুলো সিলেক্ট করলে এই যে নিচের দিকে দেখেন যে এভারেজ হলো 171 টাকা, কাউন্ট হলো 10টা, এর সাম হলো 1713 টাকা। এখানে কিন্তু একটা ইয়ার দেখায়, কিন্তু এইটা তো সবসময় থাকবে না। আমি যখন এখানে ক্লিক করবো তখন কিন্তু এটা এখানে থাকবে না। এটাকে কি বলতাম আমরা ওয়ার্ডে, মনে আছে কারো? এদের নিচের এই লাইনটাকে হ্যাঁ কি বলতাম নাহিদ? স্ট্যাটাস বার, এখানে স্ট্যাটাস থাকবে। এরপরে তাহলে এভাবে আমরা যোগ করবো, এইভাবে আমরা হাজারটা থাকলে হাজারটা যোগ করতে পারবো, ঠিক আছে? হাজার একসাথে যোগ করতে পারবো। তো এই জন্য এই হলো আমাদের এক্সেল ইউজ করার সুবিধা। এরপর অ্যাভারেজ এখন কি বলেন তো, কিসের অ্যাভারেজ বের করবো? কিসের গড়? তাহলে আমরা আবার করি, কিভাবে? সমান সমান দিয়ে SUM সাম লিখে ট্যাব দিব, ট্যাব দিলে পূর্ণ ফর্মুলাটা বসে যাবে, ঠিক আছে, বা ফাংশনটা বসে যাবে। এরপরে যেগুলো আমরা যোগ করব সেগুলো সিলেক্ট করে দিব, সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম, যোগফলটা পেয়ে গেলাম, এলো সাম। এরপর অ্যাভারেজ মানে গড় বের করবো, এক একজন আসলে মূলত কয় টাকা করে ইনকাম করছে বা পাবে। তো এটাকে আমরা কি করতে পারি এখন, অ্যাভারেজ AVE অ্যাভারেজ, এই যে এটাকে সিলেক্ট করে ট্যাব দিলাম, অ্যাভারেজ বসে গেল। এরপরে এই ঘরটাকে সিলেক্ট করে এন্টার দিলাম, অ্যাভারেজ পেয়ে গেলাম। এরপরে কাউন্ট সমান সমান দিয়ে COU, আপনি ছোট হাতের লেখেন আর যাই হাতের লেখেন, ট্যাব দিলে বড় হাতেরটা বসে যায় আর কি। ছোট হাতের লিখলেও হবে, আপনি ট্যাব না দিয়ে পুরো লিখলেও হবে। COUNT কাউন্ট লিখে ব্র্যাকেট দিলাম, আমাদের ফর্মুলা পেয়ে গেলাম। এরপরে এটা সিলেক্ট করে দিব, করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম, কি হয়ে গেল? আমরা এইখানে যে কয়টা মানে মান আছে, কয়টা ঘরে মান আছে বা ভ্যালু, এখানে আমরা ভ্যালু বলবো, মান না বলে ভ্যালু বলবো। এই ভ্যালু কয়টা ঘরে ভ্যালু আছে সেইটা দেখাবো। এখানে 10টা ঘরে ভ্যালু আছে, একটা ঘর যদি আমি কমায় দেই বা ডিলিট করে দেই তাহলে কি হবে, এখানে আমার ভ্যালু কমে যাবে, তাই না? 9টা ভ্যালু, এখানে আমার 10টা ভ্যালু লেখা আছে, 9টা ভ্যালু সে 9টা সে করতেছে। তারপরে আবার আমি এখানে সাম করছিলাম, সেটাও কমে গেল। তারপরে আপনাদের কি হয়ে গেল, এভারেজটাও বেড়ে গেছে, তাই না? আচ্ছা, এরপরে ম্যাক্স এবং তাহলে ম্যাক্স সমান সমান কিভাবে, সমান সমান ম্যাক্স, এরপরে ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, এরপরে সবগুলো সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেট দিয়ে এন্টার দিলাম, সর্বোচ্চ কত টাকা এখানে ইনকাম করছে একজন সেটা বের করলাম। এরপরে মিনিমামটা আপনারা নিজেরা বের করবেন, তাহলে মিনিমাম আপনারা নিজেরা বের করবেন। হ্যাঁ কি আমরা এই সেল রেফারেন্সটা আবার করি, সবগুলো কেটে দিলাম। অর্থাৎ এখন আমি এইখানে একটা টেবিল দেওয়া আছে, সেই টেবিলে কিছু প্রোডাক্টের সেল দেওয়া আছে, ঠিক আছে, অথবা প্রোডাক্ট লিস্ট দেওয়া আছে। সেই প্রোডাক্টগুলো টোটাল কয়টা প্রোডাক্ট সেটা আমি এখানে বের করবো আগে। তো টোটাল প্রোডাক্ট বের করতে হলে আমাদের কি করতে হবে, সাম দিতে হবে। সাম লিখে এইগুলো যোগ করে দিলাম, টোটাল আমার কত হলো 1605, তাই না? এখন এই কাজটাই আমাকে আবার এখানেও করতে হবে।
তাই না? তো সেম কাজ যেহেতু আমাকে বারবার যদি করতে যাই তাহলে অনেক সময় নষ্ট হবে। জাস্ট আমি যদি এখন একটা কাজ করি যে অটোফিল করব, তাহলে আমার মুহূর্তের মধ্যে এই কাজটা হয়ে যাচ্ছে। তো এই যে অটোফিলটা করতেছি কিভাবে, এই সেলের রেফারেন্স দিয়ে, এই সেলগুলোর রেফারেন্স দিয়ে আমি এই সেলগুলোকে যোগ করতেছি, বুঝতে পারছেন? তাহলে সেটা আমাকে কি করতে হবে, এই সেলটাকে ক্লিক করে, টোটাল সেলটাকে ক্লিক করে সেলের যে নিচে যে অটোফিল অপশনটা আছে এটাকে ধরে ক্লিক করে ডানের দিকে টান দিলে এই সেলের মধ্যে যে ফর্মুলা বা যে ফাংশন ইউজ করছিলাম সেইটা এই সেলগুলোর মধ্যে বসে এখানে যোগ হয়ে এই সেলগুলোর যোগফল এখানে আমরা পেয়ে যাব। ওকে, এ হলো রিলেটিভ সেল রেফারেন্স। ওকে, এটাকে বলতেছে রিলেটিভ। আচ্ছা, এরপরে আছে অ্যাবসোলিউট। অ্যাবসোলিউট খারাপের কিছু নাই। আচ্ছা, এখন এইখানে আমি দেখেন কি বলতেছে, এইখানে কিছু মানে কয়েকজন এমপ্লয়ির নাম দেওয়া আছে এবং সেই এমপ্লয়িরা টোটাল হয়তো একটা মাসে এত টাকা সেল করছে। হ্যাঁ, এক একজন এত টাকা সেল করছে। এখন আপনি আপনার কোম্পানির কর্মীদের বললেন যে এই মাসে যারা যত টাকা সেল করবে তার উপর 10% কমিশন পাবেন, বুঝতে পারছেন? আপনার প্রোডাক্ট বিক্রি করেন, আপনি আপনার কোম্পানির প্রোডাক্ট, আপনারা যারা টেইলার্সে কাজ করেন, হ্যাঁ, আপনি জামা কাপড় বানান মেয়েদের, তাই না? আপনি আপনার সেলসম্যানকে বললেন যে এই মাসে তুমি যত টাকা সেল করবা, মানে যত টাকার কাপড় বিক্রি করে দেবা তার উপর তোমাকে 10% বোনাস দেবো, আমি সেল দেবো ওই টাকা, ঠিক আছে? তো আপনার সেলসম্যান তো মানে পুরো উদ্যমে কাজ করবে যে আমি যত বেশি কাজ করবো তত টাকা কমিশন আমি পাচ্ছি, তাই না? বেশি পাবো। তো ওই আপনি সেই মনোহর সাহেবদের ভাইদেরকে বললেন, তো এরা এই টাকা সেল করছে আপনার ওই মাসে। সেল করার পর প্রত্যেকে কীভাবে এই যে 10% কমিশন পাবে এখানে, বুঝতে পারছেন? তাহলে 14,700 টাকার কমিশন, 10% কমিশন কত আছে সেগুলো আগে আমাকে বের করতে হবে আগে, তাই না? আচ্ছা, তো 10% কমিশন কত আসবে কীভাবে বের করবো? হ্যাঁ, কীভাবে বের করবো? কমিশন বের করে কেমনে? এটা তো বেসিক ম্যাথ, ক্লাস 4 কি 3, 4, 5 এর ম্যাথ। হ্যাঁ, এটা গুণন এই 10% গুণ দেবো, তাই তো? গুণন 10% দিলে 14,000-এর 10% কমিশন হলো 1,400 টাকা। একদম সিম্পল, তাই না? এখন আমাকে বলছে সবাই তো 10% পাবে, এও এই 10% পাবে, এটাও 10% পাবে, ইনিও 10% পাবে, তাই না? এখন আমি সবার সাথে কি 10% গুণ করব? কি করব আমি? হ্যাঁ, কি করবো এখন আমি? এটা ধরে টান দিই, দেখি কি হয়। এটা ধরে যখন টান দিচ্ছি তখন নিচের গুলো কি হচ্ছে, ফাঁকা আসছে, মাইনাস না, এটা হলো ফাঁকা, এখানে কিছু নাই। হ্যাঁ, এই জন্য এটা এই চিহ্নটা আসছে। এখন দেখেন আমি এটার সাথে গুণ এটা দিছি না, এখানে রিলেটিভ সেল রেফারেন্স হয়ে গেছে। আমরা যখন এটার সাথে এখানে এটাকে ধরে এদিকে আসলাম তখন এইটা এই সেলের পরিবর্তে এই সেল হয়ে গেছে। আমি যদি এই সেল ধরে আরো দিকে যেতাম তাহলে এই সেলের পরিবর্তে এই সেল হয়ে যেত, এই সেলের পরিবর্তে এই সেল হয়ে যেত। এখানেও যখন আমি নিচের দিকে টান দিছি এই সেলের সাথে যেহেতু এই সেল গুণ, তাই না? তাহলে এখানে আসছে। এরপর যখন রিলেটিভ রেফারেন্সে টান দিছি তখন এই সেল আসছে, এই সেলের সাথে এইটার নিচে এই সেলটা গুণ হয়ে গেছে। এই সেলে তো কিছু নাই, এই জন্য এটার সাথে 0 গুণন মানে কি 0 না, আবার এইটার সাথে এইটা গুণ হয়ে গেছে, আবার এইটার সাথে এইটা গুণ হয়ে গেছে। দেখেন এই যেখানে ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে দেখেন দেখা যাচ্ছে, দেখছেন এটার সাথে এটা গুণন, তাই না? ইন্টার দিয়ে G5 এর সাথে G10 গুণ হয়ে গেছে। এই হলো G কলামের, এটা হলো G5 সেল, আর এটা হলো G10। এগুলো হয়ে গেছে রিলেটিভ। ওকে, আমি যদি এখানে আমি এগুলো একটু কপি করি, নিচে যাই, তা আমি এখানে তো একবার টোটাল বের করছি, তাই না? এখান থেকে যদি একবার টোটাল বের করলাম, সাম করে দিলাম, সাম করে দিয়ে এখানে সাম পেলাম, তাই তো? এখন এটা রেফারেন্স দিয়ে এগুলো যোগ করবো না? দেখেন এটা রেফারেন্স আমি এগুলো একবার ধরে টান দিলাম, দেখেন কি হয়েছে, এটার সাথে আমি যখন এটা দিচ্ছি এই সেল গুণগুলো হচ্ছে, তাই না? আবার এটা ক্লিক করলে এই সেলগুলো গুণ হচ্ছে, তাই তো? আবার এই সেলগুলো ক্লিক করলে এই সেলগুলো হচ্ছে, তাহলে মানে কি একটার সাথে পরিবর্তন হয়ে যাচ্ছে সেলগুলো, তাই না? সেলগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা পাশাপাশি চেঞ্জ হচ্ছে, আর এখানে কি হচ্ছে নিচের দিকে চেঞ্জ হচ্ছে, তাই তো? একই কাজ হচ্ছে কিন্তু, বুঝলেন?
এখন আমরা এটাকে অ্যাবসোলিউট করে দিব। এই মানটাকে আমরা এমন একটা কাজ করব যে তুমি এই দিকে চেঞ্জ হবা, এটার পরিবর্তে এইটা চেঞ্জ হবা, কিন্তু এইটার পরিবর্তে এই দিকে আসতে পারবা না। বুঝতে পারছেন? এইটাই হলো অ্যাবসোলিউট। বোঝা গেছে কি করছি বলছি? আমি যখন এটা ধরে টান দিব তখন এইটার পরিবর্তে এইটার সাথে এইটা গুণ হবে, আবার এইটার সাথে এইটাই গুণ হবে, আবার এটার সাথে এইটা গুণ হবে। অর্থাৎ এখানে আছে কি G3 সাথে G8 যোগ হবে, গুণ হবে, আবার G4 এর সাথে G8 গুণ হবে, G9 এর সাথে G8 গুণ হবে, G6 এর সাথে G8 যোগ হবে, গুণ হবে, তাই তো? আচ্ছা, তো আমাদের এখানে একটা কাজ করতে হবে। কি কাজটা করতে হবে? আমি যখন নিচের দিকে টানতেছি তখন একটা রোর পরিবর্তে আর একটা রোতে আসতেছে না? এদিকে মনে করেন, দেখেন আমি যখন এখানে কি আছে G3 G8, তাই তো? এখানে কি হয়ে গেছে G4 G9, তাই না? তার মানে কি 3 পরে 4 নম্বর রো, 4 নম্বর পরে 5 নম্বর রো আসছে, তাই তো? রো চেঞ্জ হচ্ছে, বুঝেন? এখানে কিন্তু রো চেঞ্জ হচ্ছে কিন্তু, তাই না? এই যে G9 এখানে ছিল G8 হয়ে গেছে G9, আবার এখানে আসে G10 হয়ে গেছে, আর এখানে G11 হয়ে গেছে, তাই না? কলাম ঠিকই আছে, বাট আমার চেঞ্জ হচ্ছে কি? রো চেঞ্জ হচ্ছে। 8 নাম্বার রো বা 3 পরে 4 নাম্বার রো, 4 নাম্বার পরে 5 নাম্বার রোটা হচ্ছে, কারণ আমরা এই 9 বলতে এটা রো, 9 নাম্বার রো, আর এই G বলতে G কলাম, তাই না? আচ্ছা, এখন এইখানে যেহেতু নিচের দিকে আসতেছি রো চেঞ্জ হচ্ছে, আর আমরা যদি পাশাপাশি যখন গেছি তখন কলাম চেঞ্জ হয়েছে, তাই না? কলাম চেঞ্জ হয়েছে কিন্তু। তো এই জন্য আমরা কি করব? আমরা যেহেতু এই 8 নাম্বার কলামের এইটা আমরা ফিক্স করে দেব, তাই তো? G8টা আমরা কি করে দেব? ফিক্স করে দেব, যাতে তুমি পরিবর্তন না হও। যখন আমি নিচের দিকে টানবো তখন তুমি পরিবর্তন হতে পারবা না। এর জন্য আমি কি করব? এই 8-এর আগে, যেহেতু রো চেঞ্জ হচ্ছে, এর জন্য আমরা 8-এর আগে, নট জির আগে, 8-এর আগে একটা ডলার সাইন দেবো। ডলার সাইন কোনটা? শিফট 4 চাপ দিলে ডলার সাইন বসে যাবে। কিবোর্ডের শিফট 4 চাপ দিলে ডলার সাইনটা বসে গেল। দিয়ে এখন ইন্টার দিলাম, দেওয়ার পরে এখন এইটাকে ধরে এই যে অটোফিল অপশনের উপর ডাবল ক্লিক করলেও কি হবে? অটোফিল হয়ে যাবে। দেখেন এখন সবগুলোর সাথেই এই যে G8 দেখতে পাচ্ছেন, সবগুলোর সাথেই G8 গুণ হয়ে গেছে। কিন্তু এই পাশে কিন্তু আমার যে G6, এখানে কি ছিল? G3, এটা চেঞ্জ হচ্ছে, G3 পরে G4 এর পরে ওকে। যখন আমরা এই এডিট মোডে থাকবো, এডিট মোডে এই ভিতরের দিকে আমাদের কার্সার থাকলে, এখন যদি আমি অন্য কোনো সেল ক্লিক করি তাহলে ওই সেল নাম্বারটা কিন্তু এখানে বসে যাচ্ছে, বুঝতে পারছেন? এইগুলো আমরা এডিট মোডের এই পাশে যদি থাকি, এই পাশে মনে হয় এটা ইউজ হবে না, হ্যাঁ, মাঝখানে আমাদের কার্সার থাকলে ওই সেলটা বসে যাবে। তো এইভাবে দেখেন কি হয়েছে, তাহলে এই পাশে এগুলো পরিবর্তন হচ্ছে, বাট শুধু এইটা পরিবর্তন হচ্ছে না। মানে আমরা এই 8 নাম্বার রোটাকে এখানে ফিক্স করে দিচ্ছি, তুমি 8-এর পরে 9 হতে পারবে না, ঠিক আছে? বুঝতে পারছেন কি সবাই? এই হলো অ্যাবসোলিউট রেফারেন্স, ফিক্স করে দেওয়া। ওকে, মানে মনে করেন আপনারা সবাই সবার বাড়ি দাওয়াত খেতে যাবেন, ওকে? তো যে যেমন খুশি তার বাড়ি দাওয়াত খেতে যান, সমস্যা নাই। কিন্তু বেনজিনের বাড়ি আপনারা সবাই দাওয়াত খাবেন, এটা একদম ফিক্স, ওকে? ঠিক আছে, ওইখানে পরিবর্তন হওয়া যাবে না। আপনারা চাইলে আরেকজনের বাড়ি যেতেও পারেন, নাও পারেন, আবার হ্যাঁ, কিন্তু ওর বাড়ি আপনারা সবাই দাওয়াত খেতে যেতেই হবে আপনার। এই জন্য ওকে ফিক্স করে দিচ্ছি যে তুমি ফিক্স, তুমি বাড়ি ছাড়বো না তোমাকে। এই কাজটা এখানে করছি, হ্যাঁ, তুমি এই কাজটা আমরা এখানে ফিক্স করে দিচ্ছি।